আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 438তম দিন ছিল মঙ্গলবার। এদিন বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর ওপর কয়েকটি মরণঘাতী হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। এদিনের হামলায় অন্তত 15 দখলদার সেনা নিহত হয়েছে। আল কাসাম ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা সুয়াত বিস্ফোরক ব্যবহার করে দখলদার সেনাদের বহনকারী একটি পার্সোনাল ক্যারিয়ার ধ্বংস করেছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এই হামলা করা হয়। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় এই হামলা চালানো হয়। আল কাসাম আরও জানিয়েছে ক্যাম্পের পশ্চিম দিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দখলদার সেনাদের সাথে বন্দুকযুদ্ধ হয়েছে যোদ্ধাদের। সেখানে ইসরায়েলি সেনাদের একটি পদাতিক বাহিনীর ওপর চালানো হয়েছে এই হামলা। এই ঘটনায় খুব কাছ থেকে 3 সেনাকে হত্যা করা হয়েছে। হামলার পর ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের সরিয়ে নিতে ইসরায়েলি রেস্কিউ হেলিকপ্টার আসতে দেখা গেছে। আরেক অভিযানে জাবালিয়া শরণার্থী শিবিরের মাঝামাঝি এলাকায় দখলদার সেনাদের 11 জনের একটি দলের ওপর হামলা চালিয়েছে যোদ্ধারা। একটি বাড়িতে বুবি ট্র্যাপের ফাঁদ বানিয়ে অপেক্ষা করতে থাকে যোদ্ধারা। সেনারা বাড়িটিতে প্রবেশ করা মাত্র বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় 11 সেনার সবাই নিশ্চিতভাবেই নিহত ও আহত হয়েছে। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা নেতজারিম এলাকার আবু আরাবিয়ানে ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে মর্টার হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ গাজার রাফা শহরের আল আত্তার মসজিদের কাছে সেনাদের একটি সমাবেশের ওপর 60 মিলিমিটার মর্টার হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেডস। মঙ্গলবার ইসরায়েল গাজায় এক অফিসার ও এক সেনা নিহতের কথা স্বীকার করেছে। নিহত অফিসার ছিলেন ইসরায়েলি রিজার্ভ ফোর্সের মেজর, নিহত অপর সেনা ছিলেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস। এদের মধ্যে একজন কোম্পানি কমান্ডার ও অন্যজন স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের সাথে লড়াইয়ে তাদের মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ বলেছেন আগামী দশকে ইউরোপে ন্যাটো সামরিক জোটের সঙ্গে লড়াই করতে মস্কোকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। মস্কোয় জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে অনুষ্ঠিত এক বৈঠকে আন্দ্রেই বেলুসভ একথা বলেন। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে বলে তার বিশ্বাস। পুতিনের প্রতিরক্ষা প্রধান আন্দ্রেই বেলুসভ গত জুলাই মাসে অনুষ্ঠিত ন্যাটোর একটি শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্য দেশের সামরিক মতাদর্শের উল্লেখ করে বলেন এসব বিষয় প্রমাণ করে মস্কোকে আগামী বছরগুলোয় আরও দৃঢ়ভাবে এই জোটের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত হতে হবে। বৈঠকে বেলুসভ বলেন আগামী দশকে ইউরোপে ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘাত সহ মধ্যমেয়াদী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুতি নিশ্চিত করার বিষয়টিকে ভিত্তি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ব্যাপক সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন আন্দ্রেই বেলুসভ। এর আগে তিনি বলেছিলেন এসব পরিবর্তন জরুরি। ভবিষ্যৎ সামরিক সংঘাতের প্রকৃতি বিবেচনায় এসব সংস্কারের পথে এগোচ্ছেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির আধুনিকীকরণ পরিকল্পনা, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি খোলা, ন্যাটোর নতুন যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনা ও 2026 সালে জার্মানিতে মার্কিন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ন্যাটো সম্মেলনে ঘোষিত পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন বেলুসভ। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র নিজেদের অস্ত্র ভাণ্ডারে শিগগিরই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করতে পারে। যুক্তরাষ্ট্র থেকে এই ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পৌঁছাতে লাগবে মাত্র 8 মিনিট। একই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন বিপুল সংখ্যক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এ কারণে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে। অনলাইনে উন্মুক্ত সূত্রের বিভিন্ন মানচিত্রে দেখা গেছে রুশ সেনারা বর্তমানে 2022 সালের তুলনায় দ্রুত গতিতে ইউক্রেনের অভ্যন্তরে অগ্রসর হচ্ছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় চরম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, কিন্তু তা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন 5 ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি করা হয়েছে। গাজা অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী 5 ফিলিস্তিনি মিলে মামলাটি করেছেন। যুক্তরাষ্ট্রের গত শতকের 90-এর দশকের লেহি আইনের আওতায় মামলাটি করা হয়েছে। মামলায় বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, লেহি আইন পররাষ্ট্র দপ্তর চাইলে প্রয়োগ করতে পারত, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নজিরবিহীনভাবে ইসরায়েলের মানবাধিকারের লঙ্ঘন যেভাবে বেড়েছে তা ভয়ঙ্কর। গাজায় বসবাসকারী পেশায় শিক্ষক পরিচয় দানকারী মামলার একজন বাদীর ছদ্মনাম আমাল গাজা। এই নারী এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত 7 বার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলায় তার পরিবারের 20 সদস্য নিহত হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমার দুঃখ, কষ্ট ও আমার পরিবারের অকল্পনীয় ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে যদি যুক্তরাষ্ট্র চরম মানবাধিকার লঙ্ঘনকারী ইসরায়েলের ইউনিটগুলোর কাছে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে। মামলার বিষয়ে জানতে আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, বিচারাধীন মামলা নিয়ে তারা কোনো মন্তব্য করে না। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে জো বাইডেন প্রশাসনকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের 20 জন ডেমোক্রেটিক এমপি। ইসরায়েলি সরকার গাজায় ত্রাণ প্রবেশের দাবি মেনে নিচ্ছে না উল্লেখ করে তারা অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানান। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে ওই চিঠি পাঠানো হয়। যেসব দেশ যুদ্ধ অপরাধ করে এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাধা সৃষ্টি করে সেসব দেশকে সামরিক সহায়তা দেওয়ার আইনগুলো বাস্তবায়ন করার দাবি জানান তারা। দীর্ঘ 5 বছর পর সীমান্ত বিরোধ নিয়ে আলোচনায় বসছে চীন ও ভারত। চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ইয়ের সঙ্গে বেইজিংয়ে অনুষ্ঠেয় বিশেষ প্রতিনিধি সংলাপে অংশ নিচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার এই বিশেষ প্রতিনিধির সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ 2019 সালের ডিসেম্বরে শেষবারের মতো সীমান্ত সংক্রান্ত আলোচনা করেছিলেন দোভাল ও ওয়াং। এর পরবর্তী সব বৈঠক ছিল বহুপক্ষীয় ইস্যু নিয়ে। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশনা অনুযায়ী এই দুই কর্মকর্তা সরাসরি সীমান্ত সংক্রান্ত বিষয়ে অগ্রগতির চেষ্টা করবেন। গত অক্টোবরে ব্রিক্স সম্মেলনে দোভাল ও ওয়াং পূর্ব লাদাখের ডেমচক ও দেবসাং বুলস এলাকায় সেনা সরানোর বিষয়ে একমত হন। এর ফলে উভয় পক্ষ সীমান্তে তাদের নিয়মিত টহল আবার শুরু করতে পেরেছে। পূর্ব লাদাখে 2020 সালের মে মাসে চীন ও ভারতীয় সেনাদের মাঝে সংঘাতের পর থেকে দুই দেশই কারাকোরাম পাস থেকে কিবুথু পর্যন্ত সেনা মোতায়েন করে রেখেছিল। তবে বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্থিতিশীল রেখেছে। দোভাল এবং ওয়াং বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে গণমাধ্যম। পূর্ব লাদাখ থেকে সেনা প্রত্যাহার ও বিতর্কিত এলাকাগুলোতে পুনর্বাসনের বিষয়েও আলোচনা হতে পারে। সরকারি কোনো বক্তব্য না এলেও বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য হবে পূর্ব লাদাখে ইতিবাচক অগ্রগতিকে কাজে লাগিয়ে উভয় পক্ষের সেনা সরানোর বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া। ভারতের বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় প্যালেস্টাইন লেখা একটি চটের ব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানাতেই তিনি এটি বহন করছিলেন। কিন্তু এই বিষয়টি নিয়ে তার কঠোর সমালোচনা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। গত সোমবার প্রিয়াঙ্কার লোকসভায় পৌঁছানোর পর ব্যাগটি প্রকাশ্যে প্রদর্শন করেন। কাঁধে ঝোলানো তার এই ব্যাগ মূলত ফিলিস্তিনিদের সঙ্গে তার সংহতির বার্তা বহন করে। ব্যাগটিতে তরমুজের মতো চিহ্ন ছিল, যা ফিলিস্তিনিদের ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে
বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। কংগ্রেস নেতারা প্রিয়াঙ্কার এই ব্যাগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করেছেন। তবে তার সমালোচনায় মুখর হয়েছেন সরকারি দল বিজেপির নেতারা। যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেসের এক নেত্রী লোকসভায় প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আমরা উত্তরপ্রদেশের যুবকদের ইসরায়েলে পাঠাচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত উত্তরপ্রদেশের ৫,৬০০ যুবক ইসরায়েলে নির্মাণ কাজে গেছেন। সেখানে তাদের বিনামূল্যে থাকা, খাওয়া এবং প্রতি মাসে ১.৫ লাখ রুপি বেতন দেওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধীর এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন দল বিজেপির আরও কয়েকজন এমপি। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র প্রিয়াঙ্কার এই অবস্থানকে আক্রমণ করে বলেন, গান্ধী পরিবার সবসময় তোষণের ব্যাগ বহন করেছে। এই তোষণের ব্যাগই তাদের নির্বাচনী পরাজয়ের কারণ। বিজেপির কিছু নেতা এক কাঠি এগিয়ে দাবি করে বসেন, পার্লামেন্ট সদস্যরা এমন ব্যাগ বহন করতে পারেন না। এসব মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, যুদ্ধ চলছে এমন দেশে যুবকদের চাকরির জন্য পাঠানোর মাঝে গর্বের কিছু নেই, এটি বরং লজ্জাজনক বিষয়। তিনি আরো বলেন, আমি কি পরব সেটা ঠিক করার অধিকার কারো নেই, এটা পুরুষতান্ত্রিক মনোভাবের প্রকাশ। ভারতের বর্তমান নরেন্দ্র মোদী সরকারের সাথে ইসরায়েলের খুবই ভালো সম্পর্ক। ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এমনকি গাজা যুদ্ধের জন্য ভারত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এমন খবরও এসেছে মিডিয়ায়। দখল হারানোর প্রায় ৩০ বছর পর সামরিক বাহিনীর কাছ থেকে নিজেদের সদর দপ্তরের দখল পুনরুদ্ধারের দাবি করেছে মিয়ানমারের একটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী। মঙ্গলবার থাইল্যান্ডের জাতিগত বিদ্রোহী গোষ্ঠীটির নেতা এই দাবি করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জোরপূর্বক সদর দপ্তর থেকে বের করে দেওয়া মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল আর্মি কেএনইউ ৩০ বছর পর তাদের প্রধান কার্যালয়ের দখল পুনরুদ্ধার করেছে। কেএনইউ নেতা সাও থামাইনতুন বলেছেন, কয়েকদিনের লড়াইয়ের পর থাইল্যান্ড সীমান্তের মেনার প্লাতে অবস্থিত কেএনইউর সদর দপ্তর দখলে নিয়েছেন কারেন ন্যাশনাল ইউনিয়নের যোদ্ধারা। সরকারি বাহিনী এখনও এটির দখল ফিরে পেতে চায় এবং তারা ড্রোন ব্যবহার করে আমাদের সৈন্যদের ওপর বোমা ফেলার চেষ্টা করছে। তিনি বলেন, কিন্তু আমাদের সৈন্যরা ইতোমধ্যে ঘাঁটিটির দখল নিয়েছে। দেশটির জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কেএনইউর কয়েক দশকের সশস্ত্র সংগ্রামের সদর দপ্তর ও মিয়ানমারের তৎকালীন জান্তার বিরোধিতাকারী অন্যান্য ভিন্ন মতাবলম্বী রাজনীতিকদের আবাসস্থল হিসেবে ম্যানার প্লাতা ব্যবহৃত হয়ে আসছে। কারেন সংখ্যালঘুদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে মিয়ানমারের ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়ছে গোষ্ঠীটি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।